শাক উঠাও, আমরা ওই যে এগুলো রান্না করবো আজকে। ওই যে এগুলো এগুলা এইভাবে ছিড়বা, আমি বলি বিসমিল্লাহ। এইভাবে কি এইভাবে এভাবে ছিঁড়ে নাও, ঠিক আছে? আমরা রান্না করবো। পাতা তো দেরি আছে। এভাবে নাও। আমাদের বারান্দা প্রথম শাক খাইতেছো? খাবো না। এই গুঁড়া না, একবার উপর উঠে ফেলবে না, ঠিক আছে? শুধু পাতাগুলো যা চা ঠান্ডা যাবে, তুমি উঠে যাও। যাও। দেখো সব জায়গায় ঝগড়া করতে হবে না। হ্যাঁ, সব জায়গায় পাপা রাগ হবে না, উঠাও। আলুগুলো শুধু না, মরিচ তোমরা সব জায়গায় যাই ঝগড়া করতে হয়। এগুলো হচ্ছে দেখি, এগুলো হচ্ছে লাল শাকের গোটা পালা ছিল, তো ভাবছিলাম এগুলো হবে না, এখন দেখি একটু একটু উঠতেছে। নিশ্চয় দেখি, যাও মামনি নি, তুমি এবার আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমাদের যে নতুন বাসার বারান্দায় যে গাছ লাগাইছি প্রথম, সেখান থেকে শাক উঠে নিতেছি। সেটা আসলে অনেক রকম অনেক ভালো লাগতেছে, আবার খুব খারাপও লাগতেছে। শাকগুলো উঠে ফেলতেছি, মনে হচ্ছে না গাছগুলো থাক। তো ভাবলাম যে শাকগুলো নষ্ট না হয়ে যায়, রান্না করে ফেলি। এটা হচ্ছে আলুর শাক। আর এই গোল আলুর যে শাক খাওয়া যায় সেটা জানতাম না। আমরা জানি যে মিষ্টি আলুর পাতা খাওয়া যায়। তো ওই দিন এক ভাবি আসছিলো, ভাবি বলতেছে শাকগুলো খাই ফেলেন, শাকগুলো রান্না করলে অনেক মজা, ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে। তো ভাবলাম যে থাক, নষ্ট হয়ে যায় তো কেন, তা উঠে ফেলি। আর এখানে আগে তা যদি ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে তাকালে ভালোই লাগতো, শুধু সবুজ আর সবুজ। আর এখন ওই দিন কমন থেকে লোক আসে, ওনারা পরিষ্কার করে দিয়ে গেছে। তো আমার হাজব্যান্ড চাইতেছে ওইখানেও গাছ লাগানোর জন্য। আমি বলছি এবছর আর লাগানোর দরকার নেই, কারণ বাসা পুরো এলোমেলো, এখনও বাসায় গুছিয়ে উঠতে পারি নাই, আবার ওই গাছ নিয়ে আরেক ঝামেলা। তো এখন শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে আজকে বুটের ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ভিডিওর মাধ্যমে একটা আপুর কমেন্টের উত্তর দিয়ে আপু অনেকবার আসলে প্রশ্ন করছিল। তো আপুর সাথে যদি কথা বলতে পারতাম তাহলে হয়তো আমি বুঝাই বলতে পারতাম, কেন ভিডিওর মাধ্যমে যখন আমি কথা বলতে আসি না, তখন আমার কথাগুলো মানে এমন যেন ভুলে যায়, এখান থেকে একটা ওইখান থেকে একটা, মানে গুছিয়ে বলতে পারি না হয়তো, সেজন্য আপু বোঝে নেয়। তো আপু প্রশ্ন করছিল যে আপুর হাজব্যান্ড একটা মানে যেমন একটা অ্যামাউন্টে বেতন পায়, তো এই অ্যামাউন্টে বেতন পাইলে আপনার হাজব্যান্ড কি 60% মানে 80% বা 100% কত পার্সেন্ট লোন পাবে? তো আপুর উদ্দেশ্যে বলছে, আপু এটা আসলে একদম আপনার হচ্ছে ব্যাংকের উপর নির্ভর করবে। আর ধরেন ভাইয়া কত টাকার মধ্যে বাসা কিনবে, ভাইয়া যদি 1 লাখ ইউরোর মধ্যে বাসা কিনে, তো এটার মধ্যে হয়তো ব্যাংকে যায় যখন জমা দেবে, ভাইয়া যদি রেদিত্ব বেশি থাকে তাহলে হয়তো 100% পাইতেও পারে। যেমন ধরেন আবার ভাগ্য, আসলে সবসময় ভাগ্য ভালো থাকতে হয়। যেমন আমাদের সব কিছু ঠিক আছে, আমার হাজব্যান্ডের দিত বেশি, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপর আমাদেরকে 100% দেয় নাই। তেমন অনেকে আছে যে মানে আমাদের চেয়েও দিতে কম, আমাদের চেয়েও মানে বেতনও কম, কিন্তু ওনাদের 100% হয়ে গেছে। সেটা হচ্ছে খুব মানে 100% এখন সবাইকে দেয় না, খুব মানে ধরেন 100 জনের মধ্যে হয়তো 2 জন পায় 100%। তো আপু প্রশ্ন ছিল যে মানে যদি 80% লোন পায়, ওনাদের মাসে কিস্তি কত আসবে? তো ধরেন ভাইয়া যদি 1 লাখ টাকার বাসা কিনে, উনি যদি 80% লোন পায়, তাহলে উনি 80,000 ইউরো পাবে। আমি আমাদেরটা বলি, যেমন আমাদের বাসাটা হচ্ছে 1,08,000 ইউরো দাম। তো আমরা এটা আমাদেরকে লোন দিচ্ছে 98,000 ইউরো, মানে 90%। তো 98,000 ইউরোতে আমাদের মাসে দিতে হয় কত 530 ইউরোর মতো। এবার ভাইয়ারটা হয়তো এক এক ব্যাংকে একটু 19-20 হতে পারে, কারণ অনেক ব্যাংকে দেখা যায় একটু মানে ইন্টারেস্টটা কম নেয়, অনেক ব্যাংকে একটু বেশি নেয়। আর আমরা যে ব্যাংক থেকে লোন নিচ্ছি সেটার ইন্টারেস্টটা একটু বেশি অন্য ব্যাংকের তুলনায়। এই জন্য মানে সবচেয়ে ভালো হয় যখন মানে ভাইয়ারা আগে একটা কোনো এজেন্সির সাথে যদি যোগাযোগ করে বা ওনাদেরকে বলে যে আমাদেরকে একটা বাসা, ওনাকে একটা বাসা দেখানোর জন্য, ওই যে এজেন্সির মাধ্যমে এজেন্সিতে যায়, যদি ওনারা মানে মানে করে আসে, অ্যাপ্লিকেশন করে আসে যে উনি একটা বাসা কিনবে, ওনাদেরকে এই এই এরিয়ার মধ্যে বাসা যেন আমাকে দেখায়। তা আমাদের বাসাটা কিন্তু আমি অনলাইনেই দেখছি, মানে নিজে সরাসরি এজেন্সি থেকে মানে যাই দেখি না, আমাদেরকে আমি প্রথমে অনলাইনে দেখছি, পরে ওইখান থেকে নাম্বার নিয়ে তারপরে এজেন্সিতে ফোন করে এজেন্সিতে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর বাসা দেখছি। তারপরে এই এজেন্সি থেকে আরেক এজেন্সির নাম্বার নিয়েছি, যারা লোন উঠে দেয়, তারপর ওনাদের সাথে যোগাযোগ করছি।
এরপর হচ্ছে আপু ওই যে সংসার খরচের কথাটা যেটা জিজ্ঞেস করছেন, আপু এটা আসলে মানে একদম মানে যার যার মানে খরচের উপরে। আমি মানে একদম মানে পুরা কত টাকা খরচ হয় সেটা আমার নিজেরও হিসাব নাই। যেমন আমার এখানে বাচ্চাদের হুজুর আছে, ওনাকে বেতন দিতে হয়, এরপর হচ্ছে ওদের খাবার দাবার এই হাবিজাবি খাবার, আমার কাছে মনে হয় ওই খরচটাই বেশি চায়। চাল ডাল তরকারি মাছ এগুলো তেমন একটা খরচ হয় না। যেমন এখানে বাসে প্রত্যেক মাসে টিকিট কাটা, সেটাও লাগে হচ্ছে 37 ইউরো। হুজুরকে বেতন দিতে হয়, এইগুলো মিলে আসলে আমার মনে হয় 500-400 এরকম খরচ হয়ে যায়। তারপর বাসার কিস্তি তো আছেই। তারপরে আমি মনে করি যে যদি আসেন তাহলে হয়তো নিজেই বুঝবেন কীভাবে খরচ করলে আপনাদের মানে একটু টাকাটা বাঁচবে, কীভাবে মানে খরচ করলে ঠিক মতো হবে। যার যার সংসারে আসলে সেই বুঝতে পারে, কারণ কার হাজবেন্ড কত টাকা বেতন পায় সেটা মানে সেই হিসেবে সেই চলতে পারে। আর আজকে আবার আমাদের নতুন বাসায় ফার্নিচার আসবে, নতুন কিছু ফার্নিচার আসবে। নতুন ফার্নিচার বলতে হচ্ছে একটা টেবিল, আরও একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমরা একটা টেবিলও অর্ডার করে এসেছি আর একটা সোফার। তো আজকে এগুলো আসবে। তো আসলে ফার্নিচার তো আসলে ভালোই লাগে, কিন্তু ফার্নিচার আসার পর যে কাজগুলো থাকে, আজকে আবার আলমারিটা আমরা যে আগে যে ওয়ার্ডরোব রাখছি সেখানে আলমারিটা নিয়ে আসবো, আর সোফাটাও ওই দিক দিয়ে দিব, সেজন্য আরও এক্সট্রা অনেক কাজ করতে হয়েছে। তো ফার্নিচার ওনারাও মানে ওনারা নিয়ে এসছে টেবিল সোফা, তো ওনারা সেটিং করতেছে, আর আমি আর সাবা এখানে সাবারও একা একা ভালো লাগতেছে না, তো ওর সাথে একটু খেলা করতেছি, মানে দুষ্টুমি করতেছি আর কি। বাসায় তো নতুন ফার্নিচার আসলে ভালোই লাগে, কিন্তু আসার পরে এগুলো গুছানো, এরপর হচ্ছে কাপড় চোপড় গুছানো যে কি কষ্ট, আর ভালো লাগতেছে না। এই বাসায় আসার পর থেকে এটা না সেটা এটা না সেটা করতেই হইতেছে। এই যে এটা হচ্ছে আমাদের নতুন সোফা, এটা আমি আমার রুমের যে ফার্নিচার আছে ফার্নিচারের সাথে কালার মানে মিলে নিয়ে আসছি। আর এই যে এখানে আগে আলমারি, সোফাটা যেখানে রাখছিলাম সেখানে আলমারি ছিল, আলমারিটা নিয়ে এসেছি ওয়ার্ড্রোফের কাছে। আর ওয়ার্ড্রোব আর সোফা একসাথে রাখবো। সবগুলো প্রথমে কাপড় চোপড় কিছু নামাইছিলাম, তো ওনারা বলতেছে সবগুলো নামানোর জন্য, না হলে ওনারা আলমারিটা সরাতে পারবেন। আলমারিটা এত ভারী ছিল, মানে 5 জনে ধরে তারপর এই সাইডে নিয়ে আসছে। যে আলমারিটা এখন কিছু জ্যাকেট রাখছিলাম, পরে অবশ্য জ্যাকেটগুলো নামাই ফেলছি। সোফার ভিতরে যে একটা ড্রয়ার বক্সের মতো আছে ওইখানে রেখে দিছি, কারণ এখন তো আর জ্যাকেটগুলো লাগবে না। আর এই ফার্নিচারগুলোও আসছে আমার হাজব্যান্ডের ছুটির দিনে। বেচারা ছুটির দিনে আসলেই শান্তি নেই, বাসাটা কেনার পর থেকে এটা না সেটা ঝামেলা লেগেই আছে। আর ও আবার একটু খুঁতখুঁতে টাইপের, মানে কোনো দিকে ময়লা টয়লা থাকলে পরিষ্কার করা, মোছাচাচি করা, বা কেউ যদি কোনো কাজ করে যায় সেটা যদি মানে ওর মনের মতো না হয় তাহলে ওরও ভালো লাগে না। যেমন ওই দিন যে দরজাটা আমাদের বাসায় দরজাটা লাগিয়ে গেছে, ও মানে ছিল না, তো এখন দরজাটা লাগানোটা ওর পছন্দ হয় না, ওটা নিজেই ঠিক করে লাগিয়ে ফেলবে। ও আবার একটু টুকিটাকি খুঁটিখাটি কাজ জানে, তো ভালো মানে আর একটু যদি চর্চা করতো তাহলে মোটামুটি সব ভালো কাজই করতে পারতো। আর আল্লাহর রহমতে ওর আবার অনেক ধৈর্য, মানে সব মানে অনেক কাজ করতে পারে। আমার আবার একটু করলেই মনে হয় আমি টায়ার্ড হয়েছে, আমার আর করতে ইচ্ছা করে না। এই যে সোফাটার নিচে যে বক্সটা, এটার মধ্যে এখন যে যে জ্যাকেটগুলো লাগবে না সেগুলো ঢুকে ফেলবো। আর এই সোফাটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা আবার খাট করা যায়, মানে একটা খাট করলে ছোটো বাচ্চারা 2 জন ঘুমাইতে পারবে, আর বড় বড় হলে 1 জন ঘুমাইতে পারবে। এভাবেই কিনছি, কারণ বাসায় যদি অন্য কোনো মেহমান আসে, দেখা যায় আমাদের এখানে আমরা যে শহরে থাকি এখানে কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু অন্যান্য শহরে আছে, তো ওনারা আসতে চায়, দেখে হয়তো দেখা যায় আমার মেহমান আসবে, থাকলে বাচ্চাদেরকে নিয়ে আমরা এই রুমে ঘুমাইতে পারবো আর মেহমানরা অন্য রুমে ঘুমাইতে পারবে, সেজন্য এই সোফাটা নেওয়া। এই যে আর 2 বোনের দুষ্টামি, এটা দেখার পর ওরা বলতেছে ওরা নাকি আর খাটেই ঘুমাবে না। তো আজকে বিকেলে যখন ফার্নিচারগুলো আসছে তখন আর বিকেলে কিচ্ছু খাওয়া হয়েছে না। দুপুরে খাওয়ার পর তখন আমার এত ক্ষুদা লাগছে আমার, এবং ও হিসাব আর আমার হাজব্যান্ডেরও ক্ষুদা লাগছে, কিন্তু ও আবার খুব শক্ত মানুষ, ক্ষুদা লাগলেও বলে না যে খায়, এটা করো সেটা করো, ওর আবার এত অভ্যাস নাই, যেটা করে দিই সেটাই খায়। তো ওদের ও হিসাবের জন্য পিৎজা নিয়ে এসছে, আর আমাদের জন্য 2টা কাবাব নিয়ে আসছে। আর আমাদের বাসার নিচেই আসলে পিৎজা কাবাব এগুলো দোকান আছে, বেশি সময় লাগে না আনতে। তো বললাম যে নতুন টেবিলটা এখানেই বসে খাই, এই টেবিলটা উদ্বোধন করি। তো এই টেবিলটারও একটা সুবিধা আছে, এটা ছোটও করা যায় বড়ও করা যায়। এই যে এটা এখন আমার হাজব্যান্ডকে বললাম দেখি একটু বড় করো, তো এটা বড় করলে প্রায় 8 জন মানুষ খেতে পারবে। তা আমরা চেয়ার আনছি 4টা, এই যে চেয়ারগুলো, চেয়ারও সাদা, সব কিছুই সাদা। আমার মুছতে আমি বলি যে তুমি সব সাদা নিয়ে আসো, এগুলোর মধ্যে তো একটু ময়লা পড়লেই দেখা যায়, সাথে সাথে মুছতে না হলে কেমন খারাপ দেখা যায় না। আমার হাজব্যান্ডের আসলে মানে সাদা কালারটাই বেশি পছন্দ। এই চেয়ারগুলোও মানে একটু লেদারের আমি খুব চিন্তা করি মাঝে মধ্যে, ওই হিসাবে বিশেষ করে সাবা ও যদি একটু নখ দিয়ে করে চেয়ারগুলো পুরো নষ্ট হয়ে যাবে। এই যে আমি আমি আমার হাজব্যান্ডকে বলতেছি এখানে 8 জন বসে খেতে পারবে, আমার হাজব্যান্ড বলতেছে না 6 জন, আমি বলতেছি না 8 জন বসতে পারবে, চেয়ার আরও 4টা নিলে ভালো হতো। তো আমার হাজব্যান্ড বলছে সমস্যা না, আমাদের এখন তো আর লাগতেছে না, কারণ কিচেনে 2টা চেয়ার আসছে, এখানে 4টা মেহমান বেশি আসলে কিচেনেগুলো আনা যাবে।
তো এত সবসময় তো আর এত বড় টেবিলের দরকার নেই, এখন ছোট করে রেখে দেবো, যখন মেহমান আসবে আবার বড় করে ফেলবো। আর এই টেবিলটাও ওই হিসাবে রুমেই রাখবো। এই রুমে আরও একটা আলমারি আসার বাকি রয়েছে, এই আলমারিটা আসলে আপাতত পুরো ওহিদের রুমটাও কমপ্লিট হয়ে যাবে। আমাদের রুমটাও কমপ্লিট, কিন্তু আরও একটা জিনিস মিসিং আছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে এই রুমে আরও মানে আরেকটা পর্দা লাগালে তারপর রুমটা যে কমপ্লিট হবে। তো বলতেছে আচ্ছা সমস্যা না, এটাও লাগিয়ে দেবো। বলতেছে আস্তে আস্তে সব কিছু তার একসাথে হবে না, কিন্তু আমার আবার ধৈর্য সহ্য খুব কম। আমার কাছে মনে হয় যেন রুমটার মধ্যে আরও একটু মানে পর্দা, এরপর হচ্ছে আরও কিছু ওয়ালমেট এগুলো লাগলে আরও একটু সুন্দর লাগতো। তো লাগাবো সব কিছু আস্তে আস্তে। এই যে রুমের একদম এটা হচ্ছে ফাইনাল লুক। তারপর আমি কিছু গুছেছি না, এমনি আমরা কতক্ষণ পর শুয়ে যাবো, তো সেজন্য আর কাঁথা মাথা এগুলো এমনি খাটের উপরে পড়ে আসছে, আর কাপড় চাপড়গুলো আলমারির ভিতরে ঢুকে রাখছি, কিছু সোফার বক্সের নিচে ঢুকে রাখছি। এরপর ওই সাবাদের রুম আলমারি আসলে ওইখানে নিয়ে যাবো ওদের কাপড় চোপড়।